গুড ইভিনিং স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসআরে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে আসি আজকের মেন আলোচনায়। আজকের মূল আলোচ্য বিষয় হলো বাংলা বইয়ের দশম শ্রেণীর বাংলা বই সাহিত্য সঞ্চয়নের একটি অন্যতম কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি কে লিখেছেন কবি শঙ্খ ঘোষ। কোনো কবিতা পড়ার আগে, কোনো কবিতার বিষয়বস্তুতে যাওয়ার আগে আমাদের কবিতার প্রেক্ষাপটটা যদি আমরা জানি তাহলে কবিতার সারবস্তু বুঝতে আমাদের অনেক বেশি সুবিধা হয় আর অনেক বোধগম্য হয় আমাদের। আমরা যদি একবার পারিপার্শ্বিক অবস্থাটা, প্রেক্ষাপটটা যদি একবার বুঝতে পারি। তা কবিতাটা শুরু করার আগে আমি যেটা বলতে চাইছি, এটা নিয়ে একটু মতবিরোধ আছে। অনেকে মনে করেন যে কবি কোনো যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে বা দেখে এই কবিতাটি লিখেছেন। এই কবিতাটি কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল না, জলই পাষাণ হয়ে গেছে, যেটি প্রকাশিত হয়েছে 2004 সালে। এবার তৎকালীন সময়ে কবিরা কি হন সাধারণত? কবিরা সাধারণত মানে সেই সমসাময়িক পরিস্থিতিকে তাদের লেখনীতে তুলে ধরেন আমাদের সামনে। তা 2004 বা তার আশেপাশ দিয়ে ভারতের সাথে কিন্তু কোনো দেশে সেভাবে কোনো যুদ্ধ বা কিছু হয়নি। তাই আমার যেটা ব্যক্তিগত মতামত, হয়তো সেই সময়কার রাজনৈতিক কিছু পরিস্থিতি বা সামাজিক কিছু পরিস্থিতি দেখে একটা সাম্রাজ্যবাদী যে একটা হিংসা, হানাহানি, মানুষের মধ্যে দ্বন্দ্ব, সেই রকম একটা পরিস্থিতি দেখে কবি এটাকে অনেকটা ওরকম যুদ্ধকালীন পরিস্থিতির মতোই যে আমাদের জীবনটা কাটছে সেই হিসাবেই বর্ণনা করেছেন। তাহলে এবার আমরা মূল অংশে চলে যাচ্ছি। আমি লাইন ধরে ধরে তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা লাইন ধরে ধরে কবিতাটির মানে বুঝিয়ে দেব। তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে, এতে তোমাদের প্রত্যেকেরই ভালো হবে। যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোনো অসুবিধার কথা। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোকে সমাধান করতে। এবার কবিতায় আসা যাক। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাদ। মানে কবি এখানে কি বলতে চাইছেন? আমাদের অবস্থাটা, প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা রয়েছি। দেখো, আমাদের ডানে বিপদ, বায়ে বিপদ, মাথার ওপর বিপদ, পায়ে পায়ে পথ চলতে বিপদ, তাই না? ধস নামলে কি হয়? আমরা পড়ে যাব, গিরিখাতেও আমরা পড়ে যাব। মাথার ওপর বোমারু বলতে বোমারু বিমান, যেখান থেকে বোমা নিক্ষেপণ হয়, যুদ্ধের সময় যেখান থেকে বোমা নিক্ষেপণ হয়। পায়ে পায়ে হিমানির বাদ, আমরা দৌড়েও কোথাও পালিয়ে যেতে পারবো না, আমাদের বাদ আছে পায়ে পায়ে। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের কাছে পালাবার কোনো পথ নেই। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির থেকে আমাদের পালিয়ে যাওয়ার কোনো পথ নেই, আমাদের ঘরও উড়ে গেছে। সেই সময়কার যে পরিস্থিতি বা যুদ্ধ পরিস্থিতি যাই বলি না কেন, সেখানে আমাদের ঘর উড়ে গেছে। আসলে সাম্রাজ্যবাদী শক্তির বারবারতা প্রচণ্ড পরিমাণে, যা মানুষকে, বিশেষ করে আমরা যারা নিরপেক্ষ সাধারণ মানুষ, যাদের কথা শোনার মতো কেউ নেই, তারা বড়ই অসহায় হয়ে পড়ি যখন সমাজ কোনো চরমতম সংকটের মুখে গিয়ে দাঁড়ায়। কারণ আমাদের কথা শোনার মতো কিন্তু কেউ নেই। আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, একবেলা খেতে পেলে শান্তিতে ঘুমিয়ে পড়ি, তাদের কথা শোনার মতো কিন্তু কেউ নেই। আছে কি? নেই। সেই মানুষের কথাই কিন্তু কবি এখানে বলেছেন।
আমাদের শিশুদের সব সব তালিবর্ষ ব সব মানে কি? সব মানে হলো মৃতদেহ। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। শিশুদের মৃতদেহ চারপাশে যেন ছড়িয়ে রয়েছে। এটাতে কি বোঝানো হচ্ছে? শিশুদের সব বলতে নতুন যে প্রজন্ম, নতুন নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবি সন্দেহ প্রকাশ করছেন। আমরাও কি তবে এই মুহূর্তে এইভাবেই মরে যাব? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই যে কবিতাটার যে মূল অংশ, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের এখনকার অবস্থা হলেও হয়তো কবি এরকমই বলতেন। খুব সাম্প্রতিক আমরা পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ দেখলাম। হঠাৎ করে কিভাবে মানুষগুলো সব প্লেন দুর্ঘটনায় মারা গেল। তখন আমাদের মধ্যেও কিন্তু এই বিচারবোধটাই আসলো যে যতদিন আছি সমস্ত হিংসা বিভেদ সমস্ত কিছুকে ভুলে একসাথে বেঁধে বেঁধে থাকি। কারণ একসাথে যদি আমরা থাকতে পারি তাহলে দুষ্টরা আমাদেরকে ধ্বংস করতেও ভয় পাবে। একতাই বল, ছোটবেলায় আমরা গল্পে পড়েছি কিন্তু। হ্যাঁ, যে এক কৃষক তার ছেলেদেরকে ওই পাটকাঠি দিয়েছিল, একটা পাটকাঠি যখন দিল ছেলে ভেঙে ফেললো, দুটো পাটকাঠিও ভেঙে ফেললো, কিন্তু একসাথে যখন এক গোছা পাটকাঠি দিল তখন কিন্তু সেটা ভাঙা গেল না। আমরা পড়েছি তাই না, একতাই বল। তা কবি এখানে বলছেন আমাদেরও কিন্তু আর পথ নেই এই একসাথে থাকা, একসাথে এক সূত্রে বেঁধে বেঁধে থাকা ছাড়া কিন্তু আমাদেরও কোনো পথ নেই। তাই কবি এখানে আহ্বান জানিয়েছে সবাইকে যে হিংসা বিভেদ ভুলে আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ এক সূত্রে গেঁথে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। দেখো, দুটো সম্পূর্ণ ভিন্ন ধর্মী অর্থ, দুটো ভিন্ন ধর্মী লাইন পরপর। আমাদের ইতিহাস নেই, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো ইতিহাস নেই। আমরা খাই দাই ঘুমাই কাজ করি, ব্যাস আমাদের দিন শেষ। এটার কোনো ইতিহাস নেই। অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা সাধারণ মানুষ, আমরা অত্যাচার দেখলেও কিছু বলতে যাই না, কেউ কোনো অন্যায় করছে দেখেও সেখানে তার কোনো প্রতিবাদ করতে যাই না। আমরা চুপচাপ আমাদের মতো থাকি। আমরা শান্তিপ্রিয়, শান্ত ছেলে। আমরা একদমই শান্ত। কেউ আমাদেরকে এসে একঘা মেরে দিয়ে গেলে আমরা তার প্রতিবাদ করতে পারবো না। আমাদের চোখ মুখ সব বন্ধ। আমরা কিছু দেখি না, আমরা বাজে কিছু দেখি না, বাজে কিছু বলি না, বাজে কিছু শুনি না। সেই গান্ধীজির 3টে পুতুল আমরা। সেটাই কিন্তু কবি এখানে বলছেন। আমরা ভিখারি 12 মাস, আমরা ভিক্ষাজীবী। আমরা একটু ভালো থাকার জন্য মানুষের কাছে ভিক্ষা করি, একটু শান্তি ভিক্ষা করি, অর্থ ভিক্ষা করি। আমরা ভিখারি। আমাদের অনেক কিছু প্রয়োজন যেগুলো আমরা লোকের কাছে ভিক্ষা করে পাই। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে মরে। কবি সন্দিহান, হয়তো পৃথিবীটা বেঁচে আছে, পৃথিবী বলতে পারিপার্শ্বিক, অথবা তারা মরে গেছে। তাদের এই যে অন্তরাত্মাটা মরে গেছে, এটাই বলতে চাইছেন কবি। মরে গেছে বলতে এই কথাটাই কিন্তু বলতে চাইছেন। আমাদের কথা কে বা জানে? কে জানে আমাদের কথা? আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা তো পত্রিকায় লেখা হয় না, ইতিহাসের পাতাতেও আমরা নেই, তাই আমাদের কথা কেউ জানে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা ঘুরে বেরিয়েছি দরজায় দরজায়। কিসের আশায়? বাঁচার আশায়। কিছুই কোথাও যদি নেই,
আবার একটা হতাশা, কোথাও কিছু বেঁচে নেই, অর্থাৎ মানুষের মধ্যে মানবিকতা বেঁচে নেই, আমাদের মধ্যে একতা বেঁচে নেই, শুধু হিংসা, হানাহানি, দ্বন্দ্ব, বিভেদ, এই সমস্ত কিছুতে আমাদের পারিপার্শ্বিক ভরে উঠেছে। তবু তো কজন আছে বাকি একটা আশা। এত পুরো কবিতাটা জুড়ে এত নিরাশার পর লাস্টের এই 3টে যে লাইন, এখানে হঠাৎ করে কবি আশার আলো দেখাচ্ছেন। এত কিছু সমস্ত নিরাশার পর একটুখানি আশার আলো, মেঘ কেটে একটু সূর্যের আলো। তবু তো কজন আছে বাকি, এখনো তো কিছু মানুষের মনুষ্যত্ব বেঁচে আছে। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ একসাথে হই আমরা, এক সূত্রে নিজেদেরকে বাঁধি, যাতে কোনো স্বার্থন্বেষী মানুষ এসে আমাদেরকে গুড়িয়ে দিয়ে না যেতে পারে। আমরা এক হয়ে থাকি। আশা করি তোমরা প্রত্যেকে কবিতাটির বিষয়বস্তু বুঝতে পেরেছো। প্রেক্ষাপটটাও আমি যত সম্ভব তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিলাম। আরও যদি কারোর কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর দিয়ে দেব। আজকের মতো এখানেই আসছি। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সাথে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আবার অনুরোধ রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবে। ধন্যবাদ।